আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, আর আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, অধ্যায় 10 বাংলাদেশের সামাজিক সমস্যা। আজকের পাঠে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, একটা ভিডিও আছে, আমরা ভিডিওটা দেখি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে ছবিটা দেখতে পেলাম, এটা ভিডিওটা দেখলাম, এই ভিডিও দেখে সবাই বুঝতে পারছো যে আমাদের আজকের আলোচনার বিষয় হইল যৌতুকের ধারণা, কারণ এবং প্রভাব। বাংলাদেশের যৌতুক প্রথা থেকে আমি আজকে যে বিষয়গুলো পড়াবো সেটা হলো যৌতুকের ধারণা, কারণ এবং প্রভাব। পাঠ শেষে শিক্ষার্থীরা যেসব বিষয় জানতে পারবে সেগুলো হলো বাংলাদেশের যৌতুক প্রথা সম্পর্কে বলতে পারবে, যৌতুক আমাদের সমাজে কোন ধরনের নারীরা বেশি নির্যাতিত হচ্ছে তাও বলতে পারবে, যৌতুকের ফলে সমাজে আর কি ধরনের সমস্যার সৃষ্টি হয় তাও বলতে পারবে। আমাদের দেশে নানা সমস্যার অন্যতম হচ্ছে যৌতুক প্রথা। এদেশের বিবাহ সংক্রান্ত আইন যৌতুক আদান প্রদান নিষিদ্ধ, তবু অধিকাংশ বিয়েতে বরপক্ষ কনেপক্ষের কাছ থেকে যৌতুক গ্রহণ করে থাকে। বিয়ের সময় বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পত্তি দাবি করে এবং গ্রহণ করে তাকেই বলা হয় যৌতুক। বর্তমানে বাংলাদেশে প্রায় সব ক্ষেত্রেই বরপক্ষ কনেপক্ষের কাছ থেকে যৌতুক দাবি করে। এটি একটি সামাজিক কুপ্রথায় পরিণত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, যৌতুকের সংজ্ঞাটা আমি আরেকবার বলছি। বিয়ের সময় বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পত্তি দাবি করে ও গ্রহণ করে তাকেই বলা হয় যৌতুক। যৌতুক হচ্ছে বিয়ের সময় প্রদত্ত অর্থ, সম্পত্তি এবং নানা ধরনের পণ্য সামগ্রী কোনো পক্ষের কাছ থেকে নেওয়ারকেই বলা হয় যৌতুক। প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশে যৌতুক প্রথার প্রচলন চলে আসছে। চীনের যৌতুক সঙ্গে নিয়ে যেত কনে। যৌতুক একটি প্রাচীন প্রথা। প্রাচীন চীনে বিয়ের পর কনে স্বামীর ঘরে যৌতুক নিয়ে যেত। অ্যাথেন্সেও বিয়ের পর কনে স্বামীর ঘরে নিয়ে যেত অর্থ সম্পদ। সেখানে যৌতুক গ্রহণকে সামাজিক মর্যাদা হিসেবে দেখা হতো। বর্তমানে বাংলাদেশে যৌতুক হচ্ছে বিয়ের সময় বরকে প্রদত্ত অর্থ, সম্পত্তি এবং নানা ধরনের মূল্যবান আসবাব এবং সরঞ্জাম। তবে বাংলাদেশের বিবাহ আইনে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই নিষিদ্ধ। অ্যাথেন্সে মেয়েরা বিয়ের পর যৌতুক নিয়ে যেত। বাংলাদেশের বিবাহ আইনে যৌতুক দেওয়া নেওয়া দুটোই অপরাধ, আর আইন অমান্যকারী কেউ শাস্তি ভোগ করতে হয় মৃত্যুদণ্ড। যৌতুকের কারণে স্বামীর সংসার স্ত্রীকে অত্যাচারিত এবং সহিংসতার বলি হতে হয়।
বাংলাদেশে যৌতুক প্রথা একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এর পেছনে রয়েছে নানা কারণ, তবে দারিদ্র্যের কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। প্রিয় শিক্ষার্থী, যৌতুকের প্রথার প্রধান কারণ হচ্ছে দারিদ্র্য। দারিদ্র্যের কারণে বরপক্ষ কনেপক্ষের কাছে অর্থ সম্পদ দাবি করে কনের পিতার অর্থ সম্পদ ব্যবহার করে বড় প্রতিষ্ঠা লাভ করতে চায়। এদেশের অধিকাংশ নারী কেবল গৃহকর্মে নিযুক্ত থাকে। ঘরের সব কাজ করলেও তা থেকে তারা কোনো অর্থ রোজগার পায় না। তারা স্বামীর সংসারে পরনির্ভরশীল জীবনযাপন করে। এই ধরনের নারীরাই অধিকাংশ ক্ষেত্রে স্বামীর নিগ্রহ এবং নির্যাতন ভোগ করতে হয়। এগুলো হলো নারীর প্রতি বিভিন্ন যৌতুকের কারণে নানা ধরনের নির্যাতনের চিত্র। এখানে দড়িতে বেঁধে তাকে মারা হয়, অত্যাচারিত করছে, এখানে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে, যে নির্যাতন করে আহত করা হচ্ছে, এখানে নির্যাতন করা হচ্ছে। আর নির্যাতনের সহ্য করতে না পারে অনেক ক্ষেত্রে নারীরা আত্মহত্যা করছে। আমরা মানুষ পশু নই, পশুর মতো আচরণ থেকে বিরত থাকব। যৌতুকের কারণে অনেক বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে। বাংলাদেশের অনেক সম্পদশালী মানুষ তাদের কন্যার বিয়েতে বিপুল অঙ্কের যৌতুক দেয়। ধনী পিতামাতার ধারণা যৌতুকের কারণে তাদের কন্যা স্বামীর ঘরে মাথা উঁচু করে থাকবে। এ কারণেও যৌতুক প্রথা সমাজের গভীরে বাসা বেঁধেছে। আমাদের দেশে যৌতুক নিরোধের জন্য আইন রয়েছে। অনেক ক্ষেত্রে এ বিষয়ে না জানার কারণেও যৌতুক প্রথা সমাজে স্থায়ী রূপ লাভ করছে। অনেক সময় এই আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় যৌতুক সমস্যা বেড়েই চলেছে। বাংলাদেশের সকল সমাজেই যৌতুক প্রথার কম বেশি প্রচলন আছে। যৌতুকের প্রভাবে সমাজ জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। বিবাহিত নারীর প্রতি অত্যাচার এবং সহিংসতার মূল কারণ হল যৌতুক। যৌতুকের কারণে স্ত্রীকে প্রাণ দিতে হয়। যৌতুক প্রথা আমাদের সমাজে গভীরে বাসা বেঁধেছে। আমাদের দেশে যৌতুক নিরোধের জন্য আইন রয়েছে। অনেক ক্ষেত্রে এই বিষয়ে না জানার কারণেও যৌতুক প্রথা সমাজে স্থায়ী রূপ লাভ করেছে। অনেক সময় এই আইনে যথাযথ প্রয়োগ না হওয়ায় যৌতুক সমস্যা বেড়েই চলেছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের দেশে যৌতুক নিরোধের জন্য অনেক আইন আছে, কিন্তু আইনের বাস্তব প্রয়োগ নেই। যৌতুক প্রথার কারণে কনের অর্থ ব্যবহার করে বর প্রতিষ্ঠা লাভের চেষ্টা করে। আমাদের দেশে বেশিরভাগ নারী গৃহকর্ম করে, তাই তার মূল্যায়ন সঠিকভাবে পায় না। বর্তমানে এইসব নারীরা বেশি নির্যাতিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আসলে মূলত পরনির্ভরশীল নারী যারা গৃহকর্মে নিযুক্ত, তারা গৃহকর্মের জন্য কোনো পারিশ্রমিক পায় না। তারা তার জীবনযাপনের জন্য ব্যয়ের জন্য সম্পূর্ণভাবে স্বামীর উপর নির্ভরশীল হয়। এরাই মূলত বেশি নির্যাতনের শিকার হয়। আমাদের দেশে সকল সমাজে যৌতুক প্রথা কম বেশি প্রচলন আছে। যৌতুকের প্রভাবে সমাজ জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। বিবাহিত নারীর প্রতি অত্যাচার ও সহিংসতার মূল কারণ যৌতুক। যৌতুকের কারণে স্বামী সংসারে স্ত্রীকে নিগ্রহ ভোগ করতে হয়। যৌতুকের দাবি পূরণ করতে না পারলে অনেক ক্ষেত্রেই স্ত্রীকে সংসার ছাড়তে বাধ্য করা হয়। যৌতুকের কারণে বিবাহ বিচ্ছেদ এবং কখনো কখনো স্ত্রী প্রাণহানির ঘটনাও ঘটে। যৌতুকের জন্য বিয়ের পর দাম্পত্য কলহ, নির্যাতন, স্ত্রী হত্যার মতো ঘটনা ঘটছে। সমাজে দারিদ্র্য, দুর্নীতি, অপরাধ প্রবণতা, বাল্যবিবাহ এবং বহুবিবাহের মূলে রয়েছে এই যৌতুক সমস্যা। আমাদের মনে রাখা প্রয়োজন যে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ। আমাদের দেশে যৌতুক নিরোধের অনেক আইন রয়েছে, কিন্তু আইনের কোনো বাস্তব প্রয়োগ নেই। যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ। অনেক সময় এই আইনের যথাযথ প্রয়োগ না হয় যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্ত্রীর উপর নির্যাতন বাড়ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে। যৌতুকের জন্যই বিয়ের পর নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটে। স্ত্রীকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, দাম্পত্য কলহ দেখা দিচ্ছে। যৌতুকের কারণে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, দারিদ্র্য বাড়ছে।
দুর্নীতি বাড়ছে, বাল্য বিবাহ বৃদ্ধি পাচ্ছে, বহু বিবাহ বাড়ছে। এইসব সমস্যা যৌতুক প্রথার কারণে আমাদের সমাজে বৃদ্ধি পাচ্ছে, অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। মূল্যায়ন। বাংলাদেশের যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি। বিবাহিত নারীর প্রতি সহিংসতার মূল কারণ হল যৌতুক। পাশের ছবিটি দেখে কি বোঝা যাচ্ছে? নির্যাতন করছে। কি কারণে অত্যাচার করছেন? যৌতুকের কারণে। বাড়ির কাজ দিচ্ছে না প্রিয় শিক্ষার্থী, অ্যাসাইনমেন্ট করছো ওটাই করো, দেখবে আর মনে রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।